বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি বলবো ওনাকে এক দফার ঘোষক। শুধু এক দফার ঘোষকই নয়, মৃত্যুর পরোয়ানাতে সই করে যে এ ঘোষণা দিয়েছেন। এর অর্থ একটাই হতো, ভিক্টরি অর ডেথ। যদি এক দফা বাস্তবায়ন করা না যেত, আমরা নাহিদ ইসলামকে আমাদের মাঝে দেখতে পারতাম না। আমরা কি করেছি? সেই বিপ্লব বা সেই সংগ্রামে আমরা জয়ী হয়েছি। আমাদের বিপ্লব বা সংগ্রাম কি শেষ হয়ে গেছে? আমরা কি পেয়েছি? বাংলাদেশ 2 বা নতুন বাংলাদেশ। এখন সেই নতুন বাংলাদেশকে কি করতে হবে? আমাদেরকে গড়ে তুলতে হবে। এখন বাংলাদেশ 1 থেকে বাংলাদেশ 2 হয়েছে। এখন আমি আপনি কি পরিবর্তন হয়েছেন? আমি এবং আপনি মিলে বাংলাদেশটাকে গড়ে তুলব। আমি কিছুদিন আগে বিভিন্ন রাজনৈতিক দলকে প্রশ্ন করেছিলাম, বিএনপি, জামাত, তারপর এবি পার্টি, ইসলামী ঐক্য জোট এবং সাথে হচ্ছে কি গণ অধিকার পরিষদ। একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে, দেশে বিপ্লব হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে। এখন আপনারা নিজেদের মধ্যে যদি পরিবর্তন না আনতে পারেন, শুধু যদি এনসিপি চিৎকার করে যে সংবিধান পরিবর্তন করবে, হবে না। আপনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকেই নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। যে পর্যন্ত নিজেদের মধ্যে পরিবর্তন না আনতে পারেন, সে পর্যন্ত দেশের পরিবর্তন হবে না। আমি নিজের কথা বলি, আমি রাজনীতিবিদ নই, আমি একজন খুবই সাধারণ একজন পেশাজীবী মানুষ। এই জুলাই বিপ্লব আমাকে কি করেছে? রাজনীতিবিদে পরিণত করেছে। এখন আপনারাও চিন্তা করেন, আপনারা এই জুলাই বিপ্লবের পর আপনাদের নিজেদের মধ্যে কি পরিবর্তন হয়েছে। আপনি যদি অ্যাজ বিফোর আমি যেভাবে চুরিদারি করতাম, আমি যেভাবে কমিশন করতাম, আমি যেভাবে বাণিজ্য করতাম, আমি যেভাবে সুবিধা ভুগিয়েছিলাম, একই স্টাইলে যদি চলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো যদি এইভাবেই চিন্তা করে যে আমি এইভাবেই চলবো, তাহলে বাংলাদেশে পরিবর্তন হবে না। আপনাদের নিজেদের মধ্যে পরিবর্তন সবার আগে আনতে হবে, তারপরে হচ্ছে দেশের মধ্যে পরিবর্তন আসবে। আরেকটা ভুল প্রচলিত কথা যেটা হচ্ছে আমাদের 71 সালে হয়েছিল, 71কে আমরা অধিক বিক্রি করে ফেলেছিলাম। জুলাই বিপ্লবকে যেন আমরা বিক্রি না করি। এখন সেই বিক্রির কনসেপ্টগুলো বিভিন্নভাবে আসে। এখন যদি আমি অনেকের হয়তো একটু কষ্ট লাগবে, তারপর আমি স্পষ্টভাবে বলতে চাই। ছাত্ররা আন্দোলন করেছে, 3 জন ছাত্র প্রতিনিধি এখানে এসে নিজেদের বক্তব্য স্থাপন করেছে, তাই তো? অ্যাপ্রিসিয়েট। এখানে যে রেমিডিস যোদ্ধারা যে সংগ্রাম করেছিল, রেমিডিস যোদ্ধারা কি কেউ নিজেদের রিপ্রেজেন্ট করতে পেরেছে? আমরা ওইভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করানোর সুযোগ দেই না। ছাত্ররা নিজেদেরকে ওই সময় কিন্তু ওনারা সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারছিল। যারা রেমিডেন্স শাটডাউন করেছিল তারা কিন্তু নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে নাই। আমরা এইভাবে হচ্ছে কি কোনো একটা ক্রেডিট জন্য একটা গ্রুপ না নিয়ে যায়, সেটা রাজনৈতিকভাবেই হোক, পেশাগতভাবেই হোক বা গোষ্ঠীগতভাবেই হোক, প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা ইনস্টিটিউট এর সাথে জড়িত ছিল। একটা বিপ্লব এভাবে সংগঠিত হয় না। সমস্ত রাজনৈতিক দলগুলো যখন ঐক্যবদ্ধ হয়, সমস্ত পেশাজীবী যখন ঐক্যবদ্ধ হয়, তখনই একটা বিপ্লব সাধিত হয়। এবং আমাদের সেই বিপ্লবের অংশীদার প্রত্যেকটা স্টেক হোল্ডার, মানে প্রত্যেকেই এর বিপ্লবের অংশীদার। রেমিডেন্স ফাইটাররা যে শাটডাউন করেছিল, সেটা সরকারকে সবচেয়ে বেশি কি করেছিল? নাড়া দিয়েছিল, এফেক্ট করেছিল। আমাদের সেই রেমিডেন্স ফাইটারদেরকে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। আর এভাবে কোনো দল বা কোনো পেশাজীবী বা কোনো গোষ্ঠী যাতে কোনো বিপ্লবকে এককভাবে না নেয়, এটা সবারই প্রতি অনুরোধ থাকবে। তাহলে কি হবে? এই বিপ্লবে আমরা বিভক্ত হয়ে যাব। আমাদের মধ্যে যদি ইউনিটি না থাকে, তাহলে আমরা কি হব? দলে দলে বিভক্ত হয়ে যাব, স্বৈরাচার আসার আবার সুযোগ তৈরি হবে। তা আমরা যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন ঐক্য থাকে। এখানে আমরা 3টা রাজনৈতিক দল এখানে এসেছে, ধন্যবাদ আপনাদেরকে। আরো 2টা রাজনৈতিক দলকে আমরা দাওয়াত করেছিলাম। রাজনৈতিক কালচারের জন্য, রাজনৈতিক সংস্কৃতির জন্য ওনারা এখানে আসতে পারেনি, কারণ এটা আমরা বুঝি, একজন আসলে আরেকজন বলবে যে ওরা তো হচ্ছে কি করছে, এনসিপির সাথে যে হাত মিলাইছে। আমাকে অনেক ব্যক্তিগতভাবে মেসেজ করেছে যে আপনাদের শুভাকাঙ্ক্ষী, কিন্তু রাজনৈতিক কারণে আমরা আসতে পারতেছি না। আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিব, আমি চাবো এই কালচারের পরিবর্তন হোক।
আমি বিএনপির সাথে সরাসরি কথা বলবো, জামাত ইসলামের সাথে সরাসরি কথা বলবো, এবি পার্টির সাথে সরাসরি কথা বলবো। প্রত্যেকের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে। তারা যেন অন্ততপক্ষে প্রবাসে থেকে প্রবাসীদের জন্য কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করা যায় সেই একটা পয়েন্টে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। আপনার দেশে কে প্রেসিডেন্ট হবে, কে প্রধানমন্ত্রী হবে, এটা আপনার দেশে মারামারি করেন, কিন্তু মালয়েশিয়াতে আমরা প্রবাসীদের জন্য একসাথে কাজ করব, সেই চেষ্টাটা করব। কতটুকু বাস্তবায়ন হবে সেটা জানি না, কিন্তু সেই চেষ্টা করে যাব। তার পরবর্তীতে হচ্ছে কি, আমরা এনসিপি এজ এ নতুন রাজনৈতিক দল হিসেবে, আমাদের রাজনৈতিক বয়স হচ্ছে, আমাদের জন্ম হয়েছে কত, ফেব্রুয়ারির 28 তারিখ, 4 মাস 5 মাস। তারপর আমরা যে কার্যক্রমগুলো শুরু করব সেটা হচ্ছে কি, বাস্তব ভিত্তিক প্রবাসীদের জন্য কি কাজ করা যায়। আমরা শুধু অভিযোগ করেই বসে থাকবো না, আমরা অভিযোগ করব এবং এই অভিযোগটা কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে কাজ করব। 1 নম্বর হচ্ছে মৃত ব্যক্তিদের লাশ দাফনের ব্যাপারে। বা এই আজকেও আমাকে একজন মেসেজ করেছে, এই সুজন ভাই কান্তানে একজন প্রবাসী এমআরটি প্রজেক্ট থেকে কাজ করার সময় পড়ে মারা গিয়েছে। এখন আমাদের এই জিনিসগুলো এই যে প্রতিনিয়ত হচ্ছে, আজকে আমরা মানে হাই কমিশনের সাথে যোগাযোগ ছিল, কথা হয়েছে, এই বছর 1200 প্রবাসী মারা গিয়েছে, যাদের বয়স ধরেন 20 বছর থেকে 50 বছর, বিভিন্ন কারণে, দুর্ঘটনা হোক, হার্ট অ্যাটাক হোক, শারীরিক অসুস্থতার জন্য, মানে কেউ বয়সজনিত কারণে মারা যায়নি, এটা হচ্ছে কি বিভিন্ন রকমের, এটা অস্বাভাবিক মৃত্যুই বলতে হবে। এই মৃত ব্যক্তিদের দেশে লাশ প্রেরণের জন্য সেটা আছে আরেকটা, সারা জীবন আমি ইনকাম করে গেলাম, কিন্তু আমার লাশটা দেশে কিভাবে পাঠাবে সেটা নিশ্চয়তা নাই, সেই সঞ্চয়টা নেই। এই বিভিন্ন জায়গায় কমিউনিটিতে চাঁদা তুলে টাকা উঠাইয়ে তারপর কি করতে হয়, আমাদের লাশটাকে দেশে প্রেরণ করতে হয়। এখন আমি হাই কমিশনের সাথে কথা বলেছি, ওনারা আজকে আমাদের নাইট বায়ু ছিল। আমরা এনসিপি যেহেতু আমরা এখানে মালয়েশিয়াতে সক্রিয়ভাবে কাজ করছি, ইনশাল্লাহ আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি মারা যায় অন্ততপক্ষে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এমএসসির সাথে যোগাযোগ করব, বা আপনারা সরাসরি এমএসসির সাথে যোগাযোগ করবেন। ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে অন্ততপক্ষে ওনারা তো সরাসরি পুরো খরচ নিতে পারবে না, কিন্তু ওনাদের মাধ্যমে যত দ্রুত এবং যত কম খরচে প্রেরণ করা যায় সেই ব্যবস্থা করব। এখন এই জিনিসগুলো আমরা সক্রিয়ভাবে ওনাদের সাথে থেকে, ওনারা আমাদের দেশের একটা অংশ, আমাদের দেশের রিপ্রেজেন্টেটিভ, ওনাদেরকে শত্রুপক্ষ ভাবার কোনো কারণ নেই। ওনাদেরকে সাথে রেখে আমরা কাজটাকে কিভাবে আগায় নিয়ে যেতে পারি, ম্যাক্সিমাম আউটপুট এমবাসি থেকে পেতে পারি, আমাদের সেই চেষ্টা করতে হবে। আমরা এটা চেষ্টা করবো যে 2 থেকে 3000 রিঙ্গিতের মধ্যে যেন একটা প্রবাসীর লাশ দেশে প্রেরণ করা যায়, সেই ব্যবস্থা আমরা কন্টিনিউস করব। দ্বিতীয়ত হচ্ছে কি, হাই কমিশনে যে সেবার যে ব্যাপারগুলো আছে সেগুলো কিভাবে কি কি সমস্যা আছে, কি কি সমাধান করা যায়, সেইগুলো নিয়ে আমরা ওনাদের সাথে কথা বলবো। আমরা কথা বলে, আমি শুধু এককভাবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলবো, কথা বলে যাতে এগুলো সমাধান পাওয়া যায়। আমরা রাজনীতি করতে এসেছি নতুন কিছু করার জন্য, সিন্ডিকেট করার জন্য না। আগের যেটা কালচার ছিল যে দল রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, ওরা থেকে এমবাসিকে দখল করে একটা সিন্ডিকেট বানাবে, ওইটা যেতে না। এখন এটার জন্য আমাদের সবাইকে কি করতে হবে, একসাথে কাজ করতে হবে। তারপর ভোটাধিকার আমরা এনসিপি গত মাসেই ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি এবং সংবাদ সম্মেলন করেছি, সাংবাদিক বাইরে ছিল। এখন ভোটাধিকার রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতি দেওয়া এক জিনিস, বাস্তবায়ন আরেক জিনিস। এখন নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় ভোটাধিকার বাস্তবায়নের জন্য যাচ্ছে সেটা আসলে ওনারা বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা খুবই সন্দেহজনক। এই প্রক্রিয়ার সাথে আমরা কিভাবে সংযুক্ত হইতে পারি, কিভাবে ওনারা যে প্ল্যানটা করছে সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করতে পারি, সেই সাথে আমরা সবাই একসাথে কাজ করব হাই কমিশনের সাথে। হাই কমিশনার আমাদেরকে সহায়তা করার আশ্বাস দিয়েছে। তো এখন এই এনআইডি কিভাবে ভোটাধিকার রেজিস্ট্রেশন করা যায়, সেই প্রত্যেকটা জিনিসগুলো আমাদের একসাথে কাজ করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে আমরা রিভার্স ব্রেন ড্রেন, আমাদের নতুন বাংলাদেশে কিভাবে মেধাবীদেরকে আবার বাংলাদেশে ব্যাক করা যায়, কিভাবে কাজ করা যায়, সেই নিয়ে আমরা একসাথে কাজ করব। আমরা বারবার বলছি একসাথে কাজ করব, আমাদের ঐক্য খুবই দরকার। আসুন আমরা সবাই একসাথে কাজ করি, আগামী সুন্দর বাংলাদেশ গড়ি, আগামী সুন্দর বাংলাদেশের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ